অর্ষা দাঁড়িয়ে আছে ছাদের ঠিক মাঝ বরাবর। সময় এখন মধ্য দুপুর হলেও এক চিলতে রোদ্দুর নেই কোথাও। তবে মৃদু পবনের ধাক্কায় শরীর শিহরে ওঠে। কুয়াশা আড়ালে কোথাও একটি সূর্যের দর্শন পাওয়া যায় না। এই শীতেও একটা পাতলা শাল গায়ে জড়িয়ে সে দাঁড়িয়ে আছে, দৃষ্টি স্থির কুয়াশাচ্ছন্ন দূর গগনে। পাখিদের উড়ে চলা দেখা, পাশাপাশি কিছু হিসাব নিকাশও সে মনে মনে করে নিচ্ছে। আমেনা বেগম ছাদে এসেছেন কাপড় শুকাতে দিতে। রোদ না থাকলেও বাতাসে শুকিয়ে যাবে। পেছন থেকে মেয়েকে দেখে খানিকটা আঁতকে উঠলেন তিনি। আকাশি রঙের একটি থ্রি পিস অর্ষা পরনে। ভেজা লম্বা চুলগুলো হাওয়ায় যখন মৃদু মৃদু উড়ছিল, তখন পিছন থেকে আমেনা বেগমের মেয়েকে দেখে মনে হচ্ছিল যেন ঠিক উপন্যাসের কোনো নায়িকা দাঁড়িয়ে আছে। তার মেয়ের মাঝে অবশ্য উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হওয়া গুণগুলো রয়েছে। আকাশ পাতাল চিন্তা বাদ দিয়ে তিনি এগিয়ে গেলেন অর্ষার কাছে। মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, একা একা ছাদে কি করিস? মায়ের উপস্থিতিতে অর্ষা ভাবনায় ফাটা পড়ে। হাসার চেষ্টা করে বলে, কিছুই না, এমনিতে এসেছি। আমেনা বেগম দড়িতে আধ ভেজা কাপড়গুলো ছড়িয়ে দিতে দিতে শুধালো, কিছু কি ভাবছিস? অর্ষা এবার ছাদের মাঝখান থেকে সরে রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। প্রবল দীর্ঘশ্বাস নিয়ে বলল, কত কিছুই তো ভাবি। এখন কি ভাবছিলি? জীবনের হিসাব নিকাশ। কাপড় দড়িতে দিয়ে এসে তিনিও মেয়ের পাশে এসে দাঁড়ালেন। সরু দৃষ্টিতে তাকিয়ে বললেন, হিসাব নিকাশ? অর্ষা মাথা দুলিয়ে হাসার চেষ্টা করল। সেই হাসির সুখ কিংবা আনন্দ নয়, বিষাদের পাহাড়। পুনরায় দীর্ঘশ্বাস নিয়ে বলল, মা, আমি যদি কারো জন্য 100% কিছু করি, তাহলে আমি কি তার থেকে 60% ডিজার্ভ করি না? আমেনা বেগম তৎক্ষণাৎ কোনো প্রত্যুত্তর করতে পারল না। তার এই মেয়েটি আহামরি কোনো সুন্দরী নয়, তবে অসাধারণ একজন। 10টা মেয়ের মাঝে যদি তার মেয়েকে রাখা হয়, তাহলে সে 10 জনের মধ্যে থেকে লোক তার মেয়েকে পছন্দ করবে। সৌন্দর্যকে হার মানিয়ে অনেক সময় মায়া জিতে যায়। ঠিক সেরকম মায়া তার মেয়ের চোখে মুখে আছে। স্কুল জীবন থেকেই তার মেয়ের পেছনে অনেক ছেলে ঘুরতে দেখেছেন, অনেকের অনেক পাগলামিও দেখেছেন, কিন্তু কাউকে এই পর্যন্ত মায়ায় আটকাতে থাকতে দেখেননি। এখন অর্ষা বড় হয়েছে, অনার্স 3rd ইয়ারের ছাত্রী সে। সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন এসেছে। এখন চাইলে তার মেয়েকে সে ধুমধাম বলে দিতে পারবে না যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এরপরে অনেকে ভালোবাসার দাবি নিয়ে আসে, ভালোবাসা প্রকাশ করে। সে অনেক মানুষের মাঝে তার বোকা মেয়েটা এমন একজনকে তীব্রভাবে ভালোবেসে ফেসে গেছেন যে তার কাছে মেয়েটার কোনো মূল্যই নেই। অর্ষা নিজ থেকে বলল, আমি লাইফ নিয়ে খুব বিরক্ত মা। আমার জীবন আর ভালো লাগে না। আমার কোনো কিছুই ভালো লাগে না। প্রায় 1 সপ্তাহ আমি আউট অফ নেটওয়ার্ক ছিলাম, কিন্তু কি জানো, যাদের কাছে এক্সপেকটেশন রেখেছিলাম তারা কেউই কোনো খোঁজ নেয়নি আমার, বিশেষ করে সে একজন। আমি কি এইটুকুরও প্রাপ্য নই? অথচ এই মানুষটার সাথে একবেলা যোগাযোগ না হলে আমি অস্থির হয়ে যেতাম, ভয় তার কিছু হলো কিনা, কোনো বিপদ হলো কিনা। আমেনা বেগমের মেয়ে হাতটা হাতের মুঠি নিয়ে বলল, শোন অর্ষা, যার মাঝে তোকে নিয়ে কোনো অস্থিরতা নেই, তাকে হারানোর ভয় যার মধ্যে নেই, সে কখনোই তাকে ভালোবাসতে পারে না। তোর সাথে সময় কাটাতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, তাই কথা বলে। পাওয়ার ইচ্ছে থাকলে মানুষ চেষ্টা করে, ছোট্ট একটা উপায় পেলেও সেটাকে আঁকড়ে ধরে প্রিয় মানুষটাকে নিজের করার চেষ্টা করে। আর যে চায় না সে কখনই চেষ্টা করে না, বরং সে অজুহাত দেখায়, পরিস্থিতি দোহাই দেয়। অর্ষা নিশ্চুপ। তিনি বললেন, আর কত এভাবে চলবে বলতো? কেন সরে আসছিস না?
অনেক তো হলো অন্যের জন্য, এবার একটু নিজের জন্য ভাব, নিজেকে ভালো রাখার চেষ্টা কর। আমি ভালোবাসি মা, জানি তুই ভালোবাসিস, কিন্তু একতরফা। ও তোকে আর ভালোবাসে না, এটা বুঝিস না? তুই এখন একতরফা ভাবে ওকে চাস, ও তোকে চায় না। যদি চাইতো তাহলে তোকে পাওয়ার চেষ্টা করতো। একটু ভাব, সময় নিয়ে। উত্তরগুলো তোর কাছেই আছে। অর্ষা কিছু বলতে পারল না। সত্যি বলতে সেও বোঝে সব। সে বাচ্চা নয়, কিন্তু সে বোকা পাগল। পাগলও তো নিজের ভালো বোঝে, কিন্তু অর্ষা সেইটুকু বুঝলো নারাজ। পিছু টানে এমন ভাবে আটকে গেছে যেখান থেকে শত কষ্ট পেয়েও সে ফিরে আসতে পারছে না। এই কষ্ট না কখনো কাউকে বোঝানো যায়, আর না কখনো বোঝানো সম্ভব। কিছু কষ্ট থাকে যা একান্ত নিজেরই হয়। আমেনা বেগম অর্ষাকে নীরব দেখে নিজেই বললেন, এই যে আরো যারা তোকে ভালোবাসে বলে দাবি করে, আমার কি মনে হয় জানিস, এরা কেউ তোর জন্য নয়। তোর জন্য যে মানুষটা আল্লাহ বরাদ্দ করে রেখেছে, সে হয়তো এখনো তোর জীবনে আসেনি। অর্ষা উত্তর দেওয়ার আগেই ছোট বোন অর্থী আগমন ঘটে। মায়ের উদ্দেশ্য বলল, মা, আব্বা আসছে, ডাকে তোমায়। আমেনা বেগম অর্ষার উদ্দেশ্য বললেন, ভিতরে চল, তুমি যাও, আমি আসছি। অর্থীও ছাদে রয়ে গেল। আমেনা বেগম একাই চলে গেলেন নিচে। অর্থী ছাদে দৌড়াচ্ছে। অর্ষা ওর দিক থেকে যোগাযোগ সরিয়ে আবার আকাশ পানে তাকালো। মায়ের কথাগুলো কানে ভাসছে। তার জন্য যাকে তৈরি করা হয়েছে সেই মানুষটা কি সত্যি এখনো আসেনি? তাহলে ভুল মানুষের জন্য কেন এত মন পড়ে, কেন এত ভালোবাসা তৈরি হয়? বিকেলে রুমে এসে রিহানের মেসেজ পায় অর্ষা। 1 সপ্তাহ পর অবশেষে তার অর্ষার কথা মনে পড়েছে। মেসেজে জানিয়েছে দেখা করতে চায়। এইটুকু বার্তা তাকে খুশি করে দিয়েছে, কিন্তু মা জানলে মোটেও খুশি হবেন না। এমনকি দেখা করার অনুমতিও হয়তো দেবে না। অর্ষা জানে মা তার ভালো চায়, কিন্তু অর্ষাই বা কি করার আছে? সে যে ভালোবাসে মানুষটাকে। তাই যতই অবহেলা পাক, অভিমান করুক, দিন শেষে রিহান হাত বাড়ানো অর্ষার হাত গুটিয়ে রাখতে পারে না। এই তো, যেমন আজকেও পারল না সে। মাকে এক প্রকার মিথ্যা বলেই সে বাড়ি থেকে বেরিয়েছে একদম সাধারণভাবে। সে সর্বদা এরকম সাধারণভাবেই চলতে অভ্যস্ত। আর সত্যি বলতে রিহা নিজেও ওর সাধারণত্ব দেখে ওকে পছন্দ করেছে। শীতকাল, দিন ছোট। অর্ষা রেস্টুরেন্টে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5টা বেজে গেছে। একটু পরই মাগরিবের আজান দিয়ে দিবে। বেশি দেরি করা যাবে না। রেস্টুরেন্টে চোখ বুলিয়ে দেখলো রিহান এখনো আসেনি। একটু মন খারাপ হলো ওর। অথচ সম্পর্কের শুরুতেই যতবার ওদের দেখা হয়েছিল রিহানই আগে পৌঁছে যেত। বিষণ্ণ মনে একটা কর্নারে গিয়ে বসে পড়ল অর্ষা। মিনিট 2 বাদে টেবিলের অপর লাল টকটকে গোলাপে তোড়া দৃশ্যমান হলো, এবং সেই সাথে কোনো একজন বাহুবন্ধনে আবদ্ধ হয়ে গেল অর্ষা। ঘটনার আকর্ষণীয়তায় চমকে গেল। বুঝতে অসুবিধা হলো না যে মানুষটা তার খুব কাছের এবং কাঙ্ক্ষিত। সেও আলতোভাবে রিহানকে জড়িয়ে ধরল। রিহান অর্ষাকে ছেড়ে পাশে বসে শুধালো, কেমন আছো বাবু? অর্ষা মৃদু হেসে বলল, ভালো, তুমি কেমন আছো? এই তো, তোমাকে দেখে ভালো হয়ে গেলাম। তুমি কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলে? সরি বাবু, লেট হয়ে গেছে। আসলে আজ একটা গানের রেকর্ড ছিল তো, সরাসরি স্টুডিও থেকে এখানে চলে এসেছি। আবার ঢাকা শহরে জ্যাম সম্পর্কে তো তুমি জানোই। অর্ষা রিহানের হাতের উপর হাত রেখে বলল, রিল্যাক্স, এত এক্সপ্লেন চাইনি আমি। আর আমিও এসেছি বেশিক্ষণ হয়নি। রিহান আদুরে ভঙ্গিতে অর্ষার গাল টেনে দেয় মেনু কার্ড এগিয়ে দিল। বলো, দেখো কি অর্ডার করবে। তুমি যা খাবে তাই। এটা কোনো কথা হলো? বলো কি খাবে। আর তুমি এত শুকিয়ে গেছো কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করছো না? এইসব তো আমার একদম পছন্দ না। তুমি নিজের যত্ন কেন নেও না? ওয়েটার অর্ডার নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, তাই অর্ষা বলো, আগে খাবার অর্ডার দাও আমার পছন্দের। হ্যাঁ,
রিহান মেনুর কার্ড দেখে খাবার অর্ডার দিতে লাগলো। অর্ষা এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিহানের দিকে। সামনে থাকলে মানুষটা ওকে নিয়ে এত অস্থির হয়ে যায়, এত কেয়ার করে, কিন্তু দূরে গেলে, চোখের আড়াল হলেই একদম বদলে যায় কেন? এতদিনেও অর্ষা রিহানকে ঠিক বুঝে উঠতে পারেনি। খাবার অর্ডার দেওয়া শেষ হলো। রিহান বলল, এখন বলো তোমার সমস্যা কি? তুমি? আমি? হ্যাঁ তুমি। তুমি আমাকে আর ভালোবাসো না। এটা কেমন কথা বললে তুমি? আমি তোমাকে ভালোবাসি না এটা বলতে পারলে? ভালোবাসো অবশ্যই। তাহলে কেন তোমার চোখে প্রকাশ পায় না রিহান? কি সব ইমম্যাচুরিটি মেয়েদের মতো কথা বলছো অর্ষা? আজকাল কি গল্প উপন্যাসের বই বেশি পড়ছো? কবিদের ভাষায় কথা বলছো যে? ভালোবাসা কি চোখে দেখা জিনিস? রিহান, আমি গত এক সপ্তাহ ধরে আউট অফ নেটওয়ার্কে ছিলাম। তুমি জানো সেটা? খেয়াল করেছো? এই এক সপ্তাহ তুমি আমাকে একটা কল, মেসেজ, কোনো কিচ্ছু করনি। একবার আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টাও করনি। হোয়াট? 7 দিন তুমি অনলাইনে ছিলে না? কিন্তু কেন? কোনো সমস্যা হয়েছে? অর্ষা বিস্ময় তাকিয়ে আছে নির্বাক। বিস্ময় না লুকিয়ে বলে ফেলল, ও তুমি জানতেই না? আমি কি করে জানবো বলো? আমি তো এই কয়েকদিন ঢাকাতেই ছিলাম না, কাজ নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম। অর্ষার কিছু বলতে ইচ্ছে করছে না। সে জানে বলেই কোনো লাভ নেই, শুধু শুধু বাহানা শুনতে হবে। তাই সে চুপ করে রইল। রিহান রাগে ভাঙাতে কাঁধ জড়িয়ে ধরে বলল, কথায় কথায় এত রাগ করে বাচ্চারা? এতদিন পর দেখা হলো আমাদের, এভাবে গাল ফুলিয়ে থাকবে? কথা বলবে না? রিহানের কথা ভেবেই অর্ষা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। যা হওয়ার তো হয়েইছে। চলে যাওয়া সময়গুলো তো আর ফেরত আনা যায় না। তাই সেসব ভেবে এই মুহূর্তটাকে নষ্ট করতে চাচ্ছে না সে। এর মাঝে খাবারও চলে এসেছে। দুজনে খেতে খেতে গল্প করছে। রিহান পেশায় একজন সুরকার এবং গায়ক। যদিও এত বড় পর্যায়ে এখনো পৌঁছাতে পারেনি, তবে তার বিশাল একটা ফ্যান পেজ রয়েছে, অনেক ভক্ত তার। অর্ষার সাথেও রিহানের পরিচয় হয়েছিল এক অনুষ্ঠানে। অনুষ্ঠানটি ছিল অর্ষাদের বিশ্ববিদ্যালয় 16 ডিসেম্বর উপলক্ষে। সেখানে রিহানের গানের শো ছিল। অর্ষা গানের গলা বেশ ভালো। রিহান শো শুরু হওয়ার আগে সে এবং ক্লাসের আরেক ছেলে দুজনে ডুয়েট গান গেয়েছিল। গানের মাঝখানে রিহান পৌঁছে গিয়েছিল এবং বাকি গানটুকু সেও দর্শকের সাথে উপভোগ করেছিল। সেখান থেকে ভালো লাগা শুরু, পরিচয় এবং এক পর্যায়ে সেটা প্রণয়ের রূপ নেয়। মাগরিবের আওয়াজ দিয়েছে অনেকক্ষণ। সন্ধ্যাবেলাকেও দেখে মনে হচ্ছে রাত হয়ে গেছে। বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় রিহানের একটা কল আসে। কথা শেষ করে রিহান বলে, বাবুই, আমার আর্জেন্ট একটা কাজ আছে, যেতে হবে এখনই। তুমি সিএনজিতে যেতে পারবে না? পারবো। ঠিক আছে, আমি তোমাকে সিএনজি ঠিক করে দিচ্ছি। লাগবে না, আমি ঠিক করে নিতে পারবো, তুমি যাও। হয়তো দেরি হয়ে যাবে। চুপ করো বললেই হলো নাকি? এই সন্ধ্যায় আমি তোমায় এভাবে ছাড়বো? কাজ না থাকলে তো আমি তোমাকে দিয়ে আসতাম। তোমার প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি তো আছে নাকি? কথাগুলো বলতে বলতে রিহান একটা সিএনজি থামিয়েছে এবং ভাড়াও দিয়ে দিয়েছে। অর্ষা সিএনজিতে ওঠার আগে মলিন হেসে বলল, টাকা দিয়ে সেই রেসপন্সিবিলিটি দায় মেটাতে চাইছো? মানে? কিছু না, সাবধানে যেও। বাড়িতে পৌঁছে কল দিও। অর্ষা সিএনজিতে উঠে ড্রাইভারকে যেতে বলল। কেন জানি না তার চোখ ছলছল করছে। এখনই হয়তো কেঁদে ফেলবে সে। এই তো ব্যস্ততা শুধু অর্ষার বেলাতেই। মাঝ রাস্তায় গিয়ে সিএনজি খারাপ হয়ে গেল। অর্ষা অবশ্য বিরক্ত হলো না। ড্রাইভার বলল, আপা, একটু দেরি করন লাগবো। তাহলে আমি নেমে যাচ্ছি। সমস্যা নেই। ড্রাইভার টাকা অর্ধেক ফেরত দিতে চাইল। অর্ষা বলল, লাগবে না, আপনি রেখে দিন। এরপর সে ফুলের তোড়াটা নিয়ে ফুটপাত দিয়ে আনমনে হাঁটতে লাগলো। মাথায় তখনও শুধু রিহানের কথা ঘুরপাক খাচ্ছিল। অন্যমনস্ক থাকায় বাম দিক থেকে ঘুরতে গিয়ে একজনের সাথে ধাক্কা লেগে যায় অর্ষার। সঙ্গে সঙ্গে ফুলের তোড়াটা নিচে পড়ে যায়। ওপাশের মানুষটা ফোনে কথা বলছিল বিদায় সেও কিছুটা
অন্যমনস্ক ছিল। আশ্চর্য করার বিষয় হচ্ছে সেই লোকটার হাতেও একই রকম ফুলের তোড়া, যেটার স্থানও এখন মাটিতে। লোকটি কল কেটে মাটি থেকে ফুলের তোড়া দুটো উঠিয়ে বলল, সরি, আমি খেয়াল করিনি। অর্ষা মৃদুস্বরে বলল, ইটস ওকে। এরপর সে ফুলগুলো নিয়ে আবারও হাঁটতে লাগলো। অল্প কিছুক্ষণ হেঁটে একটা রিক্সা নিয়ে বাড়িতে পৌঁছে গেল। বাড়ি ফিরে আগে রিহানকে কল করল, জানানোর জন্য যে সে পৌঁছে গেছে। দুবার কল করার পরও কোনো রেসপন্স পেল না। তখন একটা টেক্সট করে দিল, আমি পৌঁছে গেছি। এরপর দীর্ঘশ্বাস নিয়ে ফোন টেবিলে রাখতে গিয়ে ফুলগুলো ওর হাতে রাখলো। ফুলের তোড়াটা বুকের জড়িয়ে ধরে রাখলো কিছুক্ষণ, চোখের পানি ফেলে আনমনে বলল, ভালোবাসি, ভালোবাসি ভীষণ। অনেকক্ষণ পর ফুলের তোড়া রাখতে গিয়ে দেখলো ফুলগুলো মাঝে একটা ভাঁজ করা সাদা কাগজ। কাগজটা খুলেই দেখলো এটা ছোট্ট একটা চিরকুট। সেখানে লেখা আছে, আমার অভিমানী রূপকন্যা, তোমার চোখে অশ্রুবন্যা মানায় না। তুমি সদা স্নিগ্ধ এই তাজা গোলাপ ফুলের মতো। তুমি ভোরের শিশিরের মতো হাসবে। ভালোবাসি তোমায়, আহনাফ। শেষের নামটা দেখে চক্ষু চড়ক গাছ অর্ষার ভুরু কুঁচকে গেল তার। সে এতক্ষণে অবধি ভেবেছিল চিরকুটটা রিহানের, কিন্তু এই আহনাফকে। পরক্ষণেই তার ধাক্কা খাওয়ার ঘটনাটি মনে পড়ে গেল। কোনোভাবেই কি ফুল তোড়া অদল বদল হয়ে গেছে, এবং সেই ছেলেটাই কি আহনাফ? আহনাফ রুমে বারান্দায় পায়চারি করছে। প্রচন্ড বাতাস এখানে, তবুও এতে তার কিছু যায় আসে না, বরং যেন একটু ভালোই লাগছিল। তার ধ্যান জ্ঞান এখন তার নিজের মাঝে নেই। অনেকক্ষণ যাবৎ ফোনের দিকে তাকিয়ে থেকে কাঙ্ক্ষিত নাম্বারটি থেকে কোনো কল আসছে না দেখে অধৈর্য হয়ে পড়েছে। অপেক্ষার প্রহর যেন আর ফুরাচ্ছে না। অবশেষে সে নিজের সুপ্তিকে কল করে। 3 বার রিং হওয়ার পর কল রিসিভ করলো সুপ্তি। ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে বলল, হ্যালো। কণ্ঠ শুনে যেন মনটা ভালো হয়ে গেল আহনাফের। প্রশান্তি কাজ করছে ভিতরে। সে বলল, মন ভালো? হ্যাঁ, ফুলগুলোর জন্য ধন্যবাদ। শুধু ধন্যবাদ? ভালোবাসি বলবে না? ভালো তো বাসি, এটা আবার বলা লাগবে? লাগবে, আমার শুনতে ভালো লাগে। আচ্ছা, ভালোবাসি ভালোবাসি। এখন শোনো, বাসায় মেহমান এসেছে, বুঝেছো? আমি তোমাকে পরে কল করব। এই সময় মেহমান? হ্যাঁ, আব্বুর বন্ধু বান্ধব এসেছে। মায়ের সাথে হাতে হাতে কিছু কাজ করতে হবে। ঠিক আছে, ঘুমানোর আগে তাহলে কল দিও। আচ্ছা, দেব, টাটা। কল কেটে দেওয়ার পর আহনাফ অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। চিরকুটের ব্যাপারে সুপ্তি কিছু বলল না কেন? রাত 1:30 বাজে। অর্ষাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে অর্থী। অনেকবার সরিয়ে দেওয়ার পরও ঘুরে ফিরে সে ওকে আবার জড়িয়ে ধরেছেন। অর্ষা একটা বাজে স্বভাব আছে। কেউ ওর গায়ে হাত পা রাখলে ওর ঘুম হয় না, মেজাজ খারাপ হয়, বিরক্ত লাগে। আবার অন্যদিকে কাউকে বা কোলবালিশ না জড়িয়ে ধরলেও ঘুম হবে না। অর্থী হওয়ার আগে রাত অর্ষা বড় বোন ঐশীর সাথে ঘুমাতো। অর্থীর মতো এরকম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। ঐশী অবশ্য অর্ষার মতো এরকম অদ্ভুত স্বভাবের ছিল না। অর্ষা যখন স্কুলে গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়, তখনই ঐশী আর ওর রুমে আলাদা হয়ে যায়। রাত জেগে অর্ষা পড়তে হতো বিধায় ঐশীর ঘুম হতো না। অর্থীর বয়স এখন 12 বছর। কিছুদিন পূর্বে তার 5ম শ্রেণীতে ফাইনাল পরীক্ষা হলো। প্রচুর দুষ্ট সে। তার শোবার ঘর নির্দিষ্ট নয়। কখনো ঐশীর সাথে ঘুমাবে, তো কখনো অর্ষার সাথে। গত 1 সপ্তাহ অবধি ঐশী রুমে ঘুমালেও আজ স্থান গড়েছে অর্ষার রুমে। কারণটা অবশ্য অর্ষার নিকট পরিষ্কার। ফুলের লোভে আজ এই রুমে ঘুমিয়েছে। মনে মনে হাসল সে। অর্থির হাত পা ওর ওপর থেকে সরিয়ে দিয়ে ভালো করে লেপ দিয়ে ঢেকে দিল। রিহানের কথা মনে পড়ে গেল তখন। অর্ষার গায়ে হাত পা রাখলে যে ঘুম হয় না, একবার কথায় কথায় এটা সে রিহানকে বলে ফেলেছে। এই নিয়ে রিহান প্রায় ওকে এটা বলে
খেপাতো যে বিয়ের পরে কি করবে। লজ্জা তখন সে নতজানু হয়ে থাকতো, কোনো উত্তর দিতে পারতো না।